হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে বরিশাল বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্ন বলেছে, প্রমাণ করো যে এই রাশিটার মান 2/9। তো আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে লিখেছি যে বাম পক্ষ ইকুয়াল এই রাশিটা। তো এখন দেখো এইখানে এইখানে আমরা যদি এইভাবে পড়ি যে সাইন স্কোয়ার থিটা, তো এইটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ থিটা বলতে এই অংশটা, যে কজ ইনভার্স 1/3। তো একইভাবে এইখানে আমরা যদি এইটাকে থিটা মনে করি তাহলে এখানে হবে কজ স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বলতে সাইন ইনভার্স 1/√3। তো এখন এখানে 1 যেমন আছে তেমন রাখবো। আর এইখানে যে cos স্কয়ার এটা আছে, তো এই স্কয়ারটা আমরা এই টোটালটার উপরে দিব। তাহলে এখানে হবে যে cos ইনভার্স 1/3। এখন এই টোটালটার স্কয়ার, তাহলে -1 প্লাস এইখানেও এই স্কয়ারটা এই টোটালটার উপরে দিয়ে দেবো। তাহলে এখানে হবে সাইন ইনভার্স 1/√3 এই টোটালটার স্কয়ার। তো এখন এখানে দেখো এই যে +1 আর -1 এই ২ টা কিন্তু কেটে যায়। তাহলে আবার এইখানে যে cos ইনভার্স এটাও কেটে যায়। তাহলে এখানে হবে -1/3 এর হোল স্কয়ার। তাহলে 1/3 এইটার হোল স্কয়ার প্লাস এইখানেও সাইন ইনভার্স বাদ হয়ে গেলে এখানে 1/√3 এর হোল স্কয়ার। তাহলে 1/√3 এর হোল স্কয়ার। তো এখন যদি এখানে আমরা বর্গ করি তাহলে এখানে হবে -1/9, এখানে হবে +1/3। তো এখন এখানে লসাগু করলে লসাগু হবে 9, তাহলে এখানে -1 প্লাস এইখানে 3। তাহলে এইখানে আমরা পাই 2/9। তাহলে 2/9 ই কিন্তু ছিল আমাদের ডান পক্ষ। খ নম্বর প্রশ্নে বলেছে φ(x) + φ(y) + φ(z) = পাই হলে দেখাও যে x² + y² + z² + 2xyz = 1। তাহলে এখানে উদ্দীপকে দেখো দেওয়া আছে যে φ(x) = cos ইনভার্স x। তাহলে এখানে আমরা φ(y) এবং φ(z) এর মান এইটা থেকে বের করব এবং পরবর্তীতে এখানে মান বসিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে φ(x) = cos ইনভার্স x। তাহলে এখান থেকে phi of y ইকুয়াল কি হবে? এটা হবে cos ইনভার্স y এবং phi of z ইকুয়াল কি হবে? এটা হবে cos ইনভার্স z। তাহলে এখানে আমরা এই ৩ টার মান বসাবো। তাহলে এখানে হবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল পাই। তো এখন আমরা cos ইনভার্স z কে এটাকে ডানে নিয়ে যাব। তাহলে বাম সাইডে থাকবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল ডানে হবে পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে এখন এইখানে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল দেখো, যে cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তো এখানে ডিরেক্ট সূত্রটি লিখব যে cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, আর ডানে হবে পাই মাইনাস cos ইনভার্স z। তো এখন এই cos ইনভার্সকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে বাম সাইডে থাকবে এই যে ভিতরের এই অংশটুকু, অর্থাৎ xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। তাহলে ডানে হবে এই cos ইনভার্সকে ডানে নিলে এটা হয়ে যাবে cos, আর এইখানে পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে এখন এই যে cos পাই মাইনাস cos ইনভার্স z, এটা দেখো কোন চতুর্ভাগে পড়ে? এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে π/2। তাহলে পাই মাইনাস অর্থাৎ এইটা পড়ে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos ঋণাত্মক। এখানে হচ্ছে সাইনের ঘর, সেহেতু হবে মাইনাস cos ইনভার্স z। তাহলে এইখানে বাম সাইডে যেমন আছে ঠিক তেমন লিখে দেব যে xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, আর ডানে হবে এখানে
cos তো cos-ই থাকবে। আর এখানে cos ইনভার্স z, আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে সেহেতু এখানে মাইনাস হবে। তাহলে এইখানে cos ইনভার্স কেটে গেলে এখানে থাকবে -z। তাহলে বাম সাইডে যেমন আছে আমরা তেমন রেখে দেব যে xy মাইনাস √1 - x স্কয়ার 1 - y স্কয়ার, আর এখানেও হবে -z। তো এখন আমরা এই রুটযুক্ত এই রাশিকে ডানে নিয়ে যাব আর z কে বামে নিয়ে আসবো। তাহলে এখানে xy আর z কে বাইরে আনলে হবে +z ইকুয়াল ডানে এইটা হলে হবে 1 - x স্কয়ার 1 - y স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখন উভয় পক্ষকে যদি বর্গ করি এখানে a + b এর হোল স্কয়ার সূত্র, অর্থাৎ এখানে হবে x স্কয়ার y স্কয়ার প্লাস 2xyz প্লাস এখানে z স্কয়ার, আর ডানে এখানে রুট স্কয়ারে কেটে দিয়ে এই ভিতরের এই অংশটুকু থাকবে। এখন এইখানে আমরা ভিতরে গুণ করে বসাবো। তো 1 দিয়ে এই দুইটাকে গুণ করলে 1 - y স্কয়ার, আর এখানে হবে x স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করলে এখানে হবে -x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। এখন দেখো এই যে x স্কয়ার y স্কয়ার এটা বাম সাইডেও আছে ডান সাইডেও আছে, তাহলে কিন্তু এই দুইটা কেটে যাবে। আর এখানে এই যে -y স্কয়ার আর -x স্কয়ার এই দুইটাকে আমরা যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই z স্কয়ারকে আগে লিখবো যে প্লাস z স্কয়ার, আর এখানে যে প্লাস 2xyz, আর ডানে থাকবে কিন্তু শুধু 1। তো এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল। গ নম্বর প্রশ্নে বলেছে -π থেকে π ব্যবধিতে h(θ = 1/√2 সমীকরণটি সমাধান নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে দেওয়া আছে h(θ = cos(θ - sin(θ)। তো এই h(θ) র মানটা আমরা এই সমীকরণে বসিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে h(θ = cos(θ - sin(θ) এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল h(θ = 1/√2। তো এখানে আমরা h(θ) র মান বসাবো। তাহলে এখানে হবে cos(θ - sin(θ) = 1/√2। তো এখন আমরা উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করব। তাহলে এইখানে হবে 1/√2 cos(θ) মাইনাস এখানে হবে 1/√2 sin(θ) এখানে হবে 1/√2 ইনটু √2। তাহলে এই যে আমরা যে √2 দিয়ে ভাগ করেছি এটা আমরা কিভাবে বুঝবো যে কত দিয়ে ভাগ করতে হবে? এটা হচ্ছে cos এর সহগের স্কয়ার প্লাস sin এর সহগের স্কয়ার তার রুট। এটা করলে হবে √2, অর্থাৎ আমরা লিখব যে √2 দ্বারা ভাগ করে। তো এখন দেখো এই যে 1/√2, এই যে 1/√2 এর পরিবর্তে আমরা কিন্তু cos 45 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ cos π/4। তো এখানে cos θ কে আগে লিখব যে এখানে cos θ, আর 1/√2 এর পরিবর্তে আমরা লিখব যে cos π/4 মাইনাস এখানে sin θ কে আগে লিখব sin θ ইনটু এখানে 1/√2 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে sin π/4, অর্থাৎ sin 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2 ছিল। আর এইখানে √2 ইনটু √2 এটা হবে 1/2। তো এখন দেখো এখানে আমরা যদি থিটাকে a আর π/4 কে b মনে করি, তাহলে এটাকে এমনভাবে পড়া যায় যে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই যে cos a cos b মাইনাস sin a sin b এটা হচ্ছে cos a প্লাস b এর সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos a প্লাস b, অর্থাৎ এখানে হবে থিটা প্লাস π/4। আর এইখানে যে 1/2 আছে, তো এই 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cos π/3, অর্থাৎ cos 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/2। এখন এইখানে দেখো যে cos এই টোটালটা যদি আমরা থিটা মনে করি তাহলে এইখানে এই সূত্রটা হবে, অর্থাৎ cos আলফা ইকুয়াল যদি cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে এইখানেও একইভাবে আমরা সেম সূত্রটি অ্যাপ্লাই করব। এখানে থিটা বলতে হবে থিটা প্লাস π/4, তাহলে এইটা ইকুয়াল হবে 2nπ প্লাস মাইনাস আলফা, অর্থাৎ আলফা হচ্ছে π/3। তো এখান থেকে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি, এই π/4 কে ডানে চলে যাবে, তাহলে এখানে হবে 2nπ প্লাস মাইনাস π/3
মাইনাস পাই/4। তাহলে এইখানে কিন্তু আমরা থিটা এর ২ টি মান পেয়েছি। তাহলে একবার হচ্ছে প্লাস মান নিব, একবার হচ্ছে মাইনাস মান নিব। তাহলে এখান থেকে লেখা যায় যে অতএব থিটা ইকুয়াল 2n পাই প্লাস পাই/3 মাইনাস পাই/4। আরেকটা হচ্ছে এখন মাইনাস মানটা নেব যে 2n পাই মাইনাস পাই/3 মাইনাস পাই/4। তাহলে এখানে লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা n এর মান বসাবো। তাহলে n এর মান প্রথমে আমরা যদি 0 বসাই যে n ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল কি হয় দেখো, এইখানে n এর মান 0 বসাও, তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাবে। এখানে পাই/3 মাইনাস পাই/4 যেটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই পাই/12। তো তোমরা রাফে ক্যালকুলেশন করে এখানে অ্যান্সার বসাতে পারো অথবা এইখানেই লসাগু করে দেখায় দিতে পারো। আর হচ্ছে এইখানে যদি আমরা n এর মান 0 বসাই তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাবে। এখানে হচ্ছে মাইনাস পাই/3 মাইনাস পাই/4। তো এইটা হবে মাইনাস 7 পাই/12। তো n ইকুয়াল 0 বসাইছি। এখন হচ্ছে n ইকুয়াল যদি 1 হয়, তো n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল কি হবে দেখো, এই যে এইখানে n এর মান যদি 1 বসাও তাহলে এখানে পাই 2 পাই প্লাস পাই/3 মাইনাস পাই/4। তো এইটা যদি আমরা লসাগু করতাম তাহলে এখানে আমরা পাই 25 পাই/12। আবার এইখানে যদি 1 বসাই তাহলে এখানে হবে 2 পাই মাইনাস পাই/3 মাইনাস পাই/4। তো এইটা করলে আমরা পাবো 17 পাই/12। তো আমি এই ক্যালকুলেশনটা রাফে করে এখানে অ্যান্সারটা বসাইছি। তোমরা চাইলে রাফেও করতে পারো অথবা এখানে করেও দেখা দিতে পারো। এখন হচ্ছে যদি n এর মান -1 হয়, n ইকুয়াল -1 হলে তাহলে থিটা ইকুয়াল কি হবে? এইখানে মাইনাস অর্থাৎ এইখানে যদি n এর মান -1 হয় এখানে হবে -2 পাই প্লাস পাই/3 মাইনাস পাই/4। তো এটা করলে হবে -23 পাই/12। আবার এইখানে যদি -1 বসাও তাহলে এখানে হবে -2 পাই মাইনাস পাই/3 মাইনাস পাই/4। তো এটা করলে হবে -31 পাই/12। তো আমাদের আর মানে n এর মান আর বসানোর দরকার হবে না। কেননা এর বাইরে গেলে সবগুলা আনভ্যালিড হবে। কেননা আমাদের থিটার লিমিট দেওয়া ছিল যে -পাই থেকে পাই ব্যবধি। তাহলে এইখানে যদি আমরা দেখি এখানে পাই/12 এই মানটা এই ব্যবধির মধ্যে আছে। কিন্তু আবার এখানে দেখো যে 7 পাই/12 এটাও এই ব্যবধির মধ্যেই আছে। কিন্তু এই যে 12 পাই বাই 25 পাই/12 এটা কিন্তু আমাদের পায়ের থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটা আমরা নিব না। আবার একইভাবে এই যে 17 পাই/12 এটাও কিন্তু এই পায়ের থেকে বড় হয়। তার মানে এই মানটাও নিব না। আবার এই যে -23 পাই/12 এটা মাইনাস পাইয়ের থেকে ছোট। তার মানে এটাও হবে না। আবার এইটাও ছোট, এটাও হবে না। তাহলে আমাদের এই ব্যবধিতে নির্ণেয় মান কিন্তু এই ২ টা। তাহলে এখন আমরা লিখব যে অতএব পাই লেস দ্যান থিটা লেস দ্যান পাই ব্যবধিতে থিটা এর মানসমূহ। তাহলে থিটা এর মানসমূহ আমরা কি পেয়েছি? যে থিটা ইকুয়াল একটা হচ্ছে পাই/12 আরেকটা হচ্ছে -7 পাই/12 7 পাই/12। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার।